ইউ নো হাউ টু মেক $1 million ইন দ্য মার্কেট। যে আমার যখন 100 টাকাটা হঠাৎ করে দেখলাম 16 গুণ হয়ে গেল, আমি শেয়ার মার্কেট থেকে কত টাকা প্রফিট ড্র করতে পারি। মানে অর্থ অনর্থের মূল নয়, অর্থ না থাকা কিন্তু অনর্থের মূল। এবার তুমি বলো আমি কত টাকা থেকে শুরু করতে পারি, আমার পকেটে কত টাকা থাকতে হবে? 100 টাকা ইনভেস্ট করে হঠাৎ করে 200 টাকা হয়ে যাবে, এইটা তুমি কি তোমার মতো করে জার্নি শুরু করতে চাও, না তুমি কারো এক্সপিরিয়েন্সটাকে ইউটিলাইজ করে সেখানে ঢুকতে চাও? Pastel Entertainment presents Money Sutra. নমস্কার, আমি অর্ণব। আজকে আমি চলে এসেছি মল্লারদাকে নিয়ে। মল্লারদাকে তার পরিচয় একটু পরে দিচ্ছি, আগে আসি আজকে আমাদের টপিকটা নিয়ে। প্রচুর মানুষ আছেন যারা সদ্য চাকরি পেয়েছেন, যারা সদ্য কোনো বিজনেস সেট আপ শুরু করেছেন। তারা চাইছেন নিজেদের টাকাটাকে ব্যাংকে না ফেলে রেখে ইনভেস্ট করতে। মিউচুয়াল ফান্ডে কেউ কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছে। আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটার উদ্দেশ্য সেই বিগিনারদের গাইড করা। আমরা এবার আলাপ করে নিই মল্লারদার সাথে। মল্লারদা, হ্যালো অর্ণব। আচ্ছা, তোমার থেকে শ্রোতারা বা দর্শকরা কেন শিখবে? আপনারাও এটাই ভাবছেন কি? মল্লারদার একাডেমিক আর প্রফেশনাল ডিগ্রিগুলো দেখলেই কারণটা বুঝতে পারবেন। এটা খুব কঠিন প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে এই কারণে শিখতে পারে, সেটা হচ্ছে আমি ফিনান্সিয়াল প্ল্যানিং স্ট্যান্ডার্ডস বোর্ড, মানে যারা সিএফপি বোর্ড আর কি, সেই বোর্ডের হেড অফ নলেজ ম্যানেজমেন্ট ছিলাম। আচ্ছা, 2005-06 সালে। সেই সময় মার্কেট সবে শুরু, মানে মার্কেটের কি বলবো, মার্কেটটা শুরু হচ্ছে আর কি, লোকজন জানা শুরু করেছে। আর তারপরে বহু বছর মানে এখনো আমি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং ডিএনবি, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের সঙ্গে অ্যাটাচড। আমি বিভিন্ন অর্গানাইজেশনসে, ব্যাংকসে, ইনভেস্টমেন্ট ব্যাংকার্সদের পার্সোনাল ফিনান্স, ফাইন্যান্সিয়াল সাবজেক্টসগুলো পড়াই। আর এখন আমি এটা কলেজেও পড়াই বহু বছর ধরে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তোমার নিজের প্রথম ইনভেস্টমেন্ট কবে? সে তো বহু বছর আগে, 1989। হর্ষদ মেহতার সময় অ্যাকচুয়ালি। তার মানে এটা মজার গল্প, সে পরে বলা যাবে, মানে তার দারুণ গল্প। সে 1989-এ, এবং সেই সময় আমি যখন ইনভেস্টমেন্ট করি, মানে অ্যাটলিস্ট আমার ইনভেস্টমেন্টে আসাই সেখান থেকে, আমার টাকাটা কোনো এক সময় 16 গুণ হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ। কিন্তু তারপরে আমি 16 গুণ পাইনি, কিন্তু অনেকটা কম পেয়েছি, কিন্তু পেয়েছিলাম। তখন থেকে আমি খুঁজে যাচ্ছি কি করে এই ইনভেস্টমেন্ট ব্যাপারটা শেখা যায়। তখন কেউ, কোনো গাইড ছিল না, কোনো লোকজন ছিল না, কেউ কোথাও কিচ্ছু ছিল না। আচ্ছা, তুমি একটা জিনিস তাহলে বলো যে যারা ইনভেস্ট নতুন করতে চাইছে, তুমি না হয় পিতামহ ভীষ্ম, তুমি 89-এ ইনভেস্ট করেছিলে, কিন্তু আজকের দিনে যারা ইনভেস্ট করতে চাইছে তাদের কোনো প্রপার নলেজ তো নেই অ্যাজ সাচ। মানে স্কুলে আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে কিছু পড়ানো হয় না। তাহলে তোমার কি মনে হয় যে ল্যাক অফ প্রপার এডুকেশন, মানে এই ফাইন্যান্সিয়াল এডুকেশন, এটা কতটা বেশি হ্যাম্পার করে? এটা নিয়ে আমি ছোট্ট করে একটা বলে রাখি। এক হচ্ছে স্কুলে পড়ানো হয় না, কিন্তু এটা নিয়েও আমরা একটা ট্রাই করেছিলাম সেবির সঙ্গে, এনআইএসএমের সঙ্গে। মানে সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং এনআইএসএম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট। তাদের সঙ্গে আমরা 2005-06-07 সাল নাগাদ একটা বই বের করেছিলাম, যেটা ক্লাস 8, 9, 10-এর বাচ্চাদের পার্সোনাল ফিনান্স শেখানোর জন্য। ইনফ্যাক্ট আমি প্রথম কলকাতায় সাউথ পয়েন্টের টিচার্সদের এটা শিখিয়েছিলাম। তারপর সামহাও ইস্ট ইন্ডিয়াতে কেউ এটা অ্যাকসেপ্টই করলো না, বললো না এসব চলবে না। কিন্তু নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া এগুলো খুব ভালো চলেছে, প্রত্যেকটা স্কুল কলেজে এগুলো শেখানো হয়। এটা একটা আনফর্চুনেট বিষয়, বাট এখন দেখছি অনেকেই শিখতে চাইছেন। আমাদের বাড়িতে তো পার্সোনাল ফিনান্স নিয়ে কথা হয় না, টাকা তো খুব একটা অদ্ভুত ব্যাপার আমাদের ক্ষেত্রে। কিন্তু সেটা তো নয়, সত্যি তাই নয়। টাকা ছাড়া, মানে অর্থ অনর্থের মূল নয়, অর্থ না থাকা কিন্তু অনর্থের মূল, এটা ভাবতে হবে আমাদের। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে শিখতে চাই। প্রথম হচ্ছে আমাকে বইপত্র পড়তে হবে, আচ্ছা, আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এবং আমাকে সময় দিতে হবে। জিনিসটা কিন্তু তিনটের মিশ্রণ, একবারে হয় না। আচ্ছা, তার মানে এটা বলছো একটা খুব লং প্রসিডিওর। তাহলে আমি যে শুরু করব, আমি শুরুতে কি পড়বো, মানে কি দেখব, কি পড়বো, যাতে করে আমি শুরুটা করতে পারি? শুরু করার অর্থ, মানে আমি শুরু করার মানে কি, আমি 100 টাকা ইনভেস্ট করে হঠাৎ করে 200 টাকা হয়ে যাবে এই আইডিয়া নিয়ে যদি আমি শুরু করি, তাহলে খুব কুইকলি আমার যেটুকু ইনভেস্টমেন্ট আছে সেটুকু ইরোড হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমায় শুরু করতে হবে, যদি আমি শুরু করতে চাই, আমায় প্রথম ভাবতে হবে যে আমি কেন ইনভেস্ট করছি
কি কারণে ইনভেস্ট করছি। আমার মনে হয় ইনভেস্টমেন্ট করার আগে সেটা প্রসেস, মানে আমি যেমন গাড়ি করে কোথায় যাব আগে ভাবি, তারপরে তো গাড়িটা নিয়ে বেরোই, এটাও সেরকম প্রসেস। আচ্ছা, তুমি একটা কথা প্রথমেই যেটা বললে যে তুমি যে টাকাটা রেখেছিলে সেটা 16 গুণ হয়ে গেছিল। তো তুমি একটা জিনিস আমাকে বলো, এই যে আমরা লটারির টিকিট কাটি, এইটা কি কাইন্ড অফ লটারি? মানে এই যে 16 গুণ হয়ে গেল, মানে ওই আমরা 10 টাকার টিকিট কেটে 1 কোটি টাকা পাই, এইরকম কিছু কি আদৌ শেয়ার মার্কেটে হয়? মানে তুমি যেটা বললে 16 গুণ হয়ে গেছিল কিন্তু পাওনি, সেটা অন্য ব্যাপার, কিন্তু 16 গুণ হয়ে গেছিল, এটা কি সম্ভব? মানে আমি কি এটা ভেবে আসবো? স্পেকুলেশন আর ইনভেস্টিংয়ের মধ্যে না একটা মেজর ডিফারেন্স আছে। যখন আমি লটারির কথা বলি ওটা কিন্তু স্পেকুলেশন। এবার মূলত দেখা যায় বহু যারা মার্কেটসে নতুন আসছেন তারা এটাকে স্পেকুলেশন মনে করেন। লটারি ইজ আ টার্ম অফ স্পেকুলেশন, মানে আমি অনেক লোক একসঙ্গে আছে, এবার আমি একটা টিকিট কাটলাম, আমি 1 কোটি, প্রবাবিলিস্টিক্যালি আমি 1 কোটি লোকের মধ্যে হয়তো পেয়ে গেলাম বা পেলাম না। 1 কোটির একে হওয়া বোধহয় সম্ভব না, খুব রেয়ারলি কেউ লটারি পেতে পারে। ইনভেস্টমেন্ট সেটা নয়, কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে সময় দিয়ে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আমাকে কোনো স্পেকুলেট করতে হবে না, আমি অবধারিত একটা রিটার্নস জেনারেট করতে পারবো। কিন্তু সেটা 1 দিন বা 1 মাস বা 6 মাসের ব্যাপার নয়। মানে আমরা যখন স্কুলে ভর্তি হই, আমরা যখন একটা বাচ্চা স্কুলে ভর্তি হয়, সে কি ভাবে যে যেদিন স্কুলে ভর্তি হলো তার পরের দিন সে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? না, হয় না, তাকে 15 বছর দিতে হয়। তো এটাও সেরকম, একটা 5 বছর 10 বছরের সময় আমি যদি দেই তাহলে কিন্তু আমার প্রবাবিলিটি টু উইন, মানে অ্যাজ আ ইনভেস্টার আমি কিন্তু ভালো হতে পারি এবং আমার যথেষ্ট অ্যামাউন্ট আমি জমাতে পারি একটা পয়েন্টে নিয়ে। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো যে এই যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, এখানে আমার তাহলে তুমি যেটা বলছিলে সেখান থেকে আমি এটা জিজ্ঞেস করছি তোমাকে, এখানে আমাদের ভাগ্যের সহায়তা কতটা লাগে আর জ্ঞানের সহায়তা কতটা লাগে? ভাগ্যের সহায়তাও লাগে, জ্ঞানের সহায়তাও লাগে, তার থেকে বেশি লাগে ধৈর্যের সহায়তা। আচ্ছা, ইটস পেশেন্স। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স, ভালো ইনভেস্টার, তারা কিন্তু পেশেন্সের জন্য আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন। আচ্ছা, এবার জ্ঞান কোথায় এখানে আসে? জ্ঞান আসে হচ্ছে যে আমি কিসে ইনভেস্ট করব এবং কেন ইনভেস্ট করব সেটা জানা। হ্যাঁ। আর ভাগ্য কোথায় আসে? ভাগ্য হচ্ছে যে চারিদিকে লোকজন তো অনেক কিছু বলতে থাকে, হ্যাঁ, ভাগ্য হচ্ছে আমাকে সেদিকে টেনে নিয়ে চলে যায়, না বাবা তোমার এটা দরকার নেই, তুমি এটা করো সেটা করো। যে এটাকে অ্যাভয়েড করতে পারে তার ভাগ্য ভালো, যেটা অ্যাভয়েড করতে পারে না তার যা হওয়ার তাই হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলো, আমি যদি ধরো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই, আমরা পুরোনো বইতে পড়তাম সেই আগে ফিজিক্যাল শেয়ার হতো যেগুলো আমরা কিনতাম, রাইট, হ্যাঁ। তো এখন সেই সময় আমি মানে কাজ করেছি। আচ্ছা, তোমার কাছে ফিজিক্যাল শেয়ার ছিল? না, ফিজিক্যাল শেয়ার ছিল না, শুধু আমি তো কোম্পানি সেক্রেটারিও, হ্যাঁ, সিএস করেছি। সিএস মানে হচ্ছে যারা কোম্পানির বোর্ডের হয়ে এই পুরো স্টক মার্কেট সমস্যা সামলায় না। আচ্ছা, ওকে, সিএস একটা কারিকুলাম। তো আমি 1997 সালে সিএস, তো সিএস করার আগে আমি বার্জার পেন্টস বলে একটা কোম্পানিতে ছিলাম, সেখানে আমি কাজ করেছি। তখন ডিম্যাটের ব্যাপার ছিল না, মানে ডিম্যাট নিয়ে আজকাল যেটা হচ্ছে 95, 96, 97 আমি যখন ওদের কাজ করেছিলাম তখন আমাদের ফিজিক্যাল শেয়ার ছিল। এই ফিজিক্যালটাকে পরবর্তীকালে ডিম্যাটেরিয়ালাইজ করা হলো। এখন আর ফিজিক্যাল শেয়ার বলে কিছু নেই। এখন ফিজিক্যাল শেয়ার কিন্তু অনেকের কাছে আছে, কিন্তু যদি কেউ ইনভেস্টার যদি সেটা নিয়ে ট্রানজ্যাকশন করতে চায়, সেটা বিক্রি করতে চায়, বিক্রি করা যায় না। আগে ওটাকে ডিম্যাটেরিয়ালাইজ করতে হবে, তারপরে বিক্রি করতে পারবে। আচ্ছা, এই ডিম্যাটের ব্যাপারটা কি? মানে আমি ধরো আমি নিজে কোনোদিন শেয়ারে ইনভেস্ট করিনি, আমি ধরো আজকে ভাবলাম যে আমি শেয়ারে ইনভেস্ট করব, তো প্রথম কাজ আমার কি হবে? এই ডিম্যাট অ্যাকাউন্ট ব্যাপারটা কি, আমি কিভাবে খুলবো? ওকে, প্রথম হচ্ছে ডিম্যাটটা কি বলে নি। আমার কাছে ফিজিক্যাল টাকা আছে, তুমি শেয়ার ইনভেস্ট করো, টাকা আছে তো পকেটে, ক্যাশ টাকা কম আছে এখন, 2017 পরে লোকজন কম টাকা রাখছে আজকাল, আগে অনেক বেশি রাখতো। তো কিন্তু মূল টাকাটা আমরা কোথায় রাখি? ব্যাংকে রাখি। সে তো একটা ডিজিট ব্যাংকে, মানে আমার পাসবইতে, এখন পাসবইও নেই, যাই হোক আমি ডিজিটাল দেখতে পারি। তো শেয়ারটাকেও ডিজিটাইজড করে দেওয়া হয়েছে। তো ডিম্যাট হচ্ছে শেয়ারের ব্যাংক। আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে কোথাও গিয়ে। এবার এই ব্যাংক অ্যাকাউন্টগুলো কোথায় খুলতে হবে? না, যারা ডিম্যাট অফার করে, যারা এই অ্যাকাউন্ট অফার করে, ব্যাংক আমি জানি, আমি একটা কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকে গেলাম, এইচডিএফসিতে গেলাম, আইসিআইসিতে গেলাম, এসবিআইতে গেলাম, একটা অ্যাকাউন্ট খুলতে পারি। সিমিলারলি শেয়ারের জন্য আমাকে কোনো ব্রোকারের কাছে যেতে হবে। এই ব্রোকার হচ্ছে যারা স্টক মার্কেটের কি বলবো, যারা ওই বাজারে বসেন আর কি, যারা দোকানদার,
আচ্ছা। এদের কাছে ওই ডিম্যাটের অ্যাকাউন্ট খোলার জায়গা আছে, তো আমি সেখানে গিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি। কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুললে হবে না, ওর সঙ্গে একটা ব্রোকিং অ্যাকাউন্টও খুলতে হবে। ডিম্যাট হচ্ছে যেখানে এসে টাকাটা পড়ে, মানে স্টকগুলো এসে পড়ে আমি কিনলে, কিন্তু ওই কেনা বেচার জন্য তো আমার একটা মার্কেটে কারো থ্রু দিয়ে কেনা বেচা করতে হবে, সেটা হচ্ছে ব্রোকার। তো আমি যদি কোনো ব্রোকারের কাছে যাই, ওরা আমাকে একটা ব্রোকিং অ্যাকাউন্ট করে দেবে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট করে দেবে, তবে আমি ট্রানজ্যাকশনটা করতে পারবো। আচ্ছা, এটা আমি ঘরে বাড়িতে বসে করতে পারবো? হ্যাঁ, এখন তো অনলাইনে মানে ম্যাক্সিমামই এখন অনলাইন হয়ে যাচ্ছে। আধার দিয়ে, ওটিপি দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট, ব্রোকিং অ্যাকাউন্ট দুটোই খুলে নেওয়া যাচ্ছে। এবার তুমি আমাকে বলো, এই যে তুমি বলছো ডিম্যাট অ্যাকাউন্ট, বিভিন্ন ব্রোকার হাউস রয়েছে, কোম্পানি রয়েছে, আমি যদি ধরো বাড়িতে বসে অনলাইনে শুরু করতে চাই, এইরকম তুমি আমাকে 2-1টা কোম্পানি বলো যেখান থেকে আমি শুরু করতে পারি, মানে যেখানে আমি ডিম্যাট অ্যাকাউন্টটা খুলতে পারি। মানে আমি অ্যাপটা প্লে স্টোরে তো সার্চ করবো, আমি কি বলে সার্চ করবো সেটা তো আমায় জানতে হবে। খুব পপুলার আজকাল তো অবভিয়াসলি জিরোধা, গ্রো, সবাই আজকাল ওখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে। এবং আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা ভাবি যেটা খুব চট করে খোলা যায় সেটাই সবচেয়ে ভালো। আনফর্চুনেটলি আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমরা যারা ইনভেস্টার তারা যে কোনো জিনিসই অনেকটা সময় দিয়ে ভেবে করি। তো এই সূত্রে আমাদের যে পুরনো অ্যাকাউন্ট, মানে পুরনো ধরা যাক যেগুলো ফিজিক্যাল ব্রোকার, যেমন ICICI ডিরেক্ট বা HDFC সিকিউরিটিজ, এরা কিন্তু মানে যদি আমি লম্বা টার্মে ভাবি, এরা কিন্তু বেটার একটা জায়গায় এসে। এবার কেন বেটার, আবার সেটা হিসেব কষে বোঝাতে হবে। মানে আমাদের কাছে সবই তো এক্সেল শিটে যখন ফেলি তখন বুঝতে পারি যে কোনটা বেটার নয়। যেটা তাড়াতাড়ি খোলা হয় সেটা কিন্তু সবসময় ভালো হয় না, কিন্তু খোলা যায়। জিরোধাও ভালো, গ্রোও ভালো, ICICI ডিরেক্টও ভালো, HDFC সিকিউরিটিজও ভালো, এবং আদার দ্যান দ্যাট প্রচুর ব্রোকার, শেয়ার খান আছে, তারপরে কোটাক সিকিউরিটিজ আছে, অসংখ্য ব্রোকার্স আছে। সেবির ওয়েবসাইটে গেলেই লিস্ট পেয়ে যাওয়া যায়। আচ্ছা, তার মানে আমি যেটা করতে পারি, মানে শুরু করতে গেলে, সেটা হচ্ছে আমি প্রথমে অনলাইনে অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খুলতে পারি, অথবা আমি কোনো ব্রোকারেজ হাউসে যেতে পারি, সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারি। হ্যাঁ, ব্রোকারেজ হাউসে যেতেও পারি। আবার এই যে আমি ফিজিক্যাল ব্রোকার্সদের কথা বলছি, এরাও কিন্তু অনেক ডিজিটাইজড হয়ে গেছে, এদেরও কিন্তু অনলাইনে খুলে নেওয়া যায়। আচ্ছা, কোথাও যেতে হয় না। আচ্ছা, মানে আমার কাছে এরা হাইব্রিড মডেলে কাজ করে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশনই থাকবে। মানে এমন অনেক মানুষজন আছে যারা এখনো অনলাইনকে ওইভাবে বিশ্বাস করে উঠতে পারে না, তাদের জন্য আর কি সেটাও সম্ভব। আচ্ছা, তুমি আমাকে আরেকটা কথা বলো, আমি তো অ্যাকাউন্ট খুলে ফেললাম, এইবার তুমি আমাকে জিজ্ঞেস করছিলে তখন আমার পকেটে কত টাকা রয়েছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার পকেটে কত টাকা থাকতে হবে যাতে আমি শুরু করতে পারি। কি মানে ট্রেডিং করা না ইনভেস্টমেন্ট করা, দুটো পার্থক্য কি? বিশাল পার্থক্য। যেরকম ট্রেডিং করা মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে 100 টাকা লাগিয়ে দিলাম, বিকেলবেলা মনে হলো যে আমি 200 টাকা এখান থেকে রোজগার করবো বা 50 টাকা রোজগার করব। এরা হচ্ছে ট্রেডার। আর ইনভেস্টার হচ্ছে যে 100 টাকা আজকে লাগালো বা কালকে লাগালো, লাগিয়ে 2 বছর বসে রইলো, ভাবলো যে এই 100 টাকাটা আমার 200 টাকা হবে বা 300 টাকা হবে। বিশাল তফাৎ। আমি যে শুরু করছি, তোমার কি মনে হয় যে আমার কোনটা করা উচিত শুরুতেই? অলওয়েজ এজ এ ইনভেস্টার কাজ করা উচিত। আজ পর্যন্ত দেখা গেছে, মানে এটা আবার আমি সেবিতে চলে আসি, সেবি আমার বাবা ঠাকুরদা সব কিছুই, মানে ওদের ইনফরমেশনের উপর আমরা কাজ করি। আমি যখন শুরু করেছিলাম তখন সেবি ছিল না, বাই দ্য ওয়ে। সেবি 92-তে এসছে, আমি 89 থেকে ইনভেস্ট করছি। তো সেবি আসার পরে সেবি যেটা করেছে, সেবি অবভিয়াসলি রুলস অ্যান্ড রেগুলেশনসে আসছে। সেবির রেগুলার রিপোর্টস দেয়। তো ওয়ান অফ দ্য রিপোর্টস প্রত্যেক বছর ওরা দেয় যে যারা ট্রেডার তারা মার্কেটে কত টাকা লস করে। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা রিপোর্ট আছে সেবির যে রিপোর্টটা, তাতে দেখা যাচ্ছে যে 90% লোক যারা মার্কেটে ট্রেড করছে তারা কিন্তু প্রত্যেক বছর মার্কেটে লস করছে। এটা জানা ভালো আমরা না, এটাকে একটা জিরো সাম গেম বলি। জিরো সাম গেম হচ্ছে আলটিমেটলি স্টকে কেউ যদি হারে তাহলে কেউ একজন জিতবে, আর কেউ যদি জেতে কেউ একজন হারবে। মানে জিনিসটাই উইন উইন হয় না, উইন লুজ হয়, লুজ উইন হয়। কেউ যখন টাকা লস করছে কেউ তার মানে টাকাটা পেয়েছে, ফিজিক্যাল টাকাটা পেয়েছে। তো 90% লোক যদি টাকা লস না করে তাহলে 10% লোক টাকাটা বানায় কি করে, এটা আমায় ভাবতে হবে। তো কারা টাকা বানায়? যারা ইনভেস্টার। আর কারা নর্মালি টাকা লুজ করে? তারা ট্রেডার, যারা রোজ ট্রেড করছে। এটা একটা খুব ইন্টারেস্টিং সাইড। আরেকটা ইন্টারেস্টিং সাইড আমি ক্লাসে সবসময় বলতে থাকি, এবার সেটা একটু সময় লাগবে বলতে গেলে, বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার একটা এক্সাম্পল হচ্ছে যে ধরা যাক পার ডে কত ট্রেড হয় কেউ জানে? না, আমার তো কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া না, আমার এজ সাচ কোনো আইডিয়া নেই। এটা ধরা যাক পার ডে ডেরিভেটিভ এবং ক্যাশ মার্কেট, দুরকম মার্কেট আছে, ডেরিভেটিভ মার্কেট, ক্যাশ মার্কেট, এত বোঝানোর দরকার নেই। 5 থেকে 6 লাখ কোটি টাকা ট্রেড হয় ডেইলি।
ডেইলি ট্রেড হয়, এর থেকে বেশি হয় এখন। বুল মার্কেট তো এখন বেশি ট্রেড হয়, এটা আমি বছর দুয়েকের আগের ডেটা বলছি। তো বছরে ধরা যাক 240 দিন ট্রেড হয়, তাহলে 240 ইন্টু 5,000 কোটি ট্রেড হয়। এবার ট্রেড হয় যখন কেউ বাই করে কেউ সেল করে, তো আমি এটাকে 2 দিয়ে গুণ করবো। এবার ব্রোকাররা যখনই আমি কোনো ট্রেড করি তখন এই ব্রোকার যারা তারা কিছু পয়সা নেয় আমার থেকে কেটে, 5 পয়সা 10 পয়সা 15 পয়সা। তো আমার ধরা যাক মানে আমি যদি 100 টাকায় ট্রেড করি ও 15 পয়সা পাই। এবার একটু হিসেব করে দেখো তো কত টাকা হয় ওটা। হ্যাঁ, বিশাল। হ্যাঁ, তাই জন্যে খুব মজার, এটা একটা মজার হচ্ছে যে বিশাল একটা অ্যামাউন্ট হয়। হ্যাঁ, সব কটা কম্বাইন্ড ব্রোকার মিলিয়ে যদি আমি দেখি হিউজ টাকা রোজগার করে। এবং বড় যারা বড় ব্রোকার্সদের বেশি অবভিয়াসলি হয়। এবার মজাটা হচ্ছে যে ইয়েতে খেতে গেছো পিৎজা, কি হয় পিৎজা হাটে খাওয়ার পরে কি হয়, বেরিয়ে লোকে কি করে, ভালো লাগলে কি হয়, একটা বেল আছে, বেল বাজায় না। তো মার্কেটে কিন্তু প্রত্যেক দিন 3:30 সময় একটা বেল বাজে। আচ্ছা, মানে তুমি হারো কি যেত বেলটা কিন্তু বাজে। হ্যাঁ, ব্রোকাররা কিন্তু সবসময় খুশি হয়। আচ্ছা, ব্রোকাররা সবসময় জিতছে। হ্যাঁ, তার কারণ ট্রেডাররা আছে। আচ্ছা, ট্রেডাররাই তো মার্কেটকে সমৃদ্ধ করে রেখেছে, ওরা না থাকলেও কিন্তু খুব প্রবলেম। তার মানে আমি এখান থেকে যে কনক্লুশনটা ড্র করলাম সেটা হচ্ছে যে ট্রেড করতে গেলে আমার নলেজটা অনেক বেশি থাকতে হবে, ওই জন্য শুরুতে ইনভেস্টমেন্টে যাওয়াই ভালো, তাই কি? না, একেবারে না। ট্রেড করার অর্থ হচ্ছে আমি কুইক রোজগার করতে চাইছি। আচ্ছা, কুইক কোনো কিছু হয় না। আচ্ছা, কোনো কিছুই হয় না কুইক রোজগার, আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। মানে আমি যদি বড় ইনভেস্টার, স্ক্যামস্টারও কিন্তু ট্রেড করেনি। মানে তুমি যখন স্ক্যামস্টারের নাম করেছো, আমি মোস্ট লাইকলি তুমি হর্ষদ মেহতার নাম করছো। হর্ষদ মেহতা কিন্তু ওইভাবে ট্রেডার ছিল না। হর্ষদ মেহতার টাকাটা কিন্তু অন্যভাবে এসেছিল। কেউ যদি মন দিয়ে স্ক্যামটা দেখে সে বুঝবে যে ও টাকাটা ব্যাংক সিস্টেম থেকে বের করে এনে এখানে ফেলছিল। এবং হর্ষদ মেহতা যেটা করেছিল, ও পুরো মার্কেটটাকে ম্যানিপুলেট করা শুরু করেছিল। মানে ও এত টাকা ঢালছিল সিস্টেম থেকে, টাকা বের করে এনে যেহেতু ঢালছিল, ও এত টাকা ঢালছিল যে ওর কেনা বেচার উপরে মার্কেট ওপর নিচ হতে পারত। কিন্তু আজকে যে মার্কেটের সাইজ, মানে হর্ষদ মেহতার সময় যে মার্কেটের সাইজ, আজকে যে এতগুলো কোম্পানি, তার এত শেয়ার ভ্যালু, মানে আজকের দিনে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাইজ হচ্ছে $5 ট্রিলিয়ন। $5 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কত জানো তো? মানে 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 80 লক্ষ কোটি। এবার 5 ইন্টু 80 লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি, মানে লক্ষের পর আবার 8, মানে 13টা শূন্য অ্যাকচুয়ালি, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো সেই রকম হর্ষদ মেহতার মতো কেউ যদি টাকা সিস্টেম থেকে বের করে আনে, সে মার্কেট ম্যানিপুলেট করতে পারবে না। হ্যাঁ, মানে অত টাকা তো বার করা সম্ভব না। তো মার্কেট ম্যানিপুলেট না করতে পারলে ট্রেডিং ওরমভাবে জিনিসটা হয় না। মানে হর্ষদ মেহতার টাইম ওয়াজ এ ডিফারেন্ট টাইম, এখন কিন্তু টাইম অনেক চেঞ্জ হয়ে গেছে। ওয়ারেজ আমি যদি বাফেকে দেখি, মানে আমাদের যারা বাফে ছাড়াও অনেকেই আছেন যাদের দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ও কি করেছে। বাফে 9 বছর থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেছে। আচ্ছা, ওর সময় 50 বছরে এসে বাফের $1 বিলিয়ন হয়েছিল। আচ্ছা, মানে যখন হি ওয়াজ 41 ইয়ার্স লেগেছিল ওর $1 বিলিয়নে পৌঁছতে। আর আজকে বাফে ইজ মোর দ্যান $100 বিলিয়ন। তার মানে 51 থেকে আরও 40 বছরে ও, মানে যেটা ও শুরু করেছিল এসেনশিয়ালি আমাদের হিসেবে 10,000 টাকা দিয়ে শুরু করেছিল, সেটা $1 বিলিয়ন করতে লেগেছিল 41 বছর। আরও 40 বছরে ওই $1 বিলিয়ন কিন্তু $100 বিলিয়ন করেছে। আচ্ছা, টাইম দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাই হচ্ছে আসল খেলা, কম্পাউন্ড ইন্টারেস্ট। ইনভেস্টার এসেনশিয়ালি খেলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। আচ্ছা, তাহলে তুমি বলছো যে ইনভেস্টারই হওয়া উচিত যারা শুরু করছে তাদের জন্য, অন্তত শুরুতে। একদম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যাই যে তুমি একটা জিনিস আমাকে বলো যে আমাকে কেন শিখতে হবে। মানে ধরো আমাদের পডকাস্টের যেটা উদ্দেশ্য সেটাই হচ্ছে যাতে নতুনদের আমরা গাইড করতে পারি। কারেক্ট। তুমি একটা জিনিস বলো যে তুমি যখন শুরু করেছিলে তখন তো এরকম কিছু ছিল না, তো তুমি তো তার সত্ত্বেও শুরু করেছিলে। আমরা কেন আমাদের দর্শকদের সাজেস্ট করব যে আমাদের পডকাস্টগুলো দেখুন, দেখে আপনারা তারপর ইনভেস্ট করা শুরু করুন। আমাদের কেন, মানে আপনি অন্য বইও পড়তে পারেন, অন্য কিছুও দেখতে পারেন, মানে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইনফ্যাক্ট করা উচিত। এটা কেন?
প্রথম কথা আমার সময় তো কিছু ছিল না, এবং আমিও কিন্তু শুরু করিনি, আমি কিন্তু খুঁজেছি যে আমার যখন 100 টাকাটা হঠাৎ করে দেখলাম 16 গুণ হয়ে গেল, আমি তখন খুঁজতে শুরু করলাম যে এটা কি কেউ আমায় শেখাতে পারে। কারণ আমিও ভেবেছিলাম কোথায় এটা এরকম 3 বছরে 16 গুণ হয়, যেটা পরে দেখেছিলাম হয় না। তো শেখার চেষ্টা করেছিলাম, তার জন্যে একটার পর একটা পড়াশুনো করেছি, কখনো সিএফপি করেছি, কখনো পরবর্তীকালে কখনো কস্টিং করেছি, কখনো সিএস করেছি, বিভিন্ন পড়াশুনো করেছি, প্রচুর পড়াশুনো করেছি। কিন্তু পড়াশুনোর বাইরে যেটা আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ভাবি কাউকে শুরু করবে, তার পড়াশুনো করার মানে আমি যদি ইনভেস্টার হতে চাই, আমার এসেনশিয়ালি কী দরকার, কী দেখা দরকার। প্রথম হচ্ছে আমি না হঠাৎ করে শুধু ইনভেস্টার হয়ে যেতে পারি না। আমাদের দু রকমের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। লোকের হিসেবটা একটু বুঝিয়ে দিই। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমি যখন কাজ করি, মানে আমি একটা কাজ করি, আমি সময়ের বিনিময়ে রোজগার করি, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ লাইফের ইনকাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সোর্স। এই সোর্সটা না থাকলে কিন্তু কেউ ইনভেস্টার হতে পারে না। মানে আমি যদি হঠাৎ করে ফুল টাইম ছেড়ে ছুড়ে দিয়ে 100 টাকা নিয়ে নেমে পড়ি ইনভেস্টার হতে, তাহলে কিন্তু মোস্ট লাইকলি আমি পারবো না, মানে ডেটা তাই বলছে। ইনফ্যাক্ট স্টক মার্কেটে আমাদের খুব একটা মজার গল্প আছে, সেটা এক ভদ্রলোক বলতেন যে ইউ নো হাউ টু মেক $1 million ইন দ্য মার্কেট ভেরি কুইকলি। তো অবভিয়াসলি সবাই লাফিয়ে উঠতে, হ্যাঁ বলুন বলুন কী করে $1 million করবো? বলে ইউ স্টার্ট উইথ $2 million। আচ্ছা, $1 million আমি লস করবো, আচ্ছা, তবে তুমি শেখা শুরু করবে। আচ্ছা, ওকে। তো সেরকমই আমার ক্ষেত্রে আমি যদি ইনভেস্টার হতে চাই, আমার প্রথম কথা আমি যেটা বলেছিলাম যে আমাকে জানতে হবে, 2 এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েও যেতে হবে। তো কী জানতে হবে সেটা জানা দরকার। আমি যখন একটা স্টকে ইনভেস্ট করছি, আমাকে কোম্পানিটা সম্বন্ধে ডেফিনেটলি জানতে হবে। স্টক মানে সবাই ভাবে হচ্ছে ওর প্রাইস কত, আরে ওর প্রাইস কিসের, কী প্রাইস, কিসের প্রাইস। তো আমরা যখন একটা স্টককে দেখি, আমরা কিন্তু হোল বিজনেসে দেখি। আচ্ছা রিলায়েন্স, আচ্ছা রিলায়েন্স এই করে, আচ্ছা রিলায়েন্সের তার মানে মার্কেট ভ্যালুয়েশন এত, 20 লক্ষ কোটি টাকা আজকের দিনে। আচ্ছা, হ্যাঁ, তাই না? আজকের দিনে 20 লক্ষ কোটি টাকা। আমি যদি ভাবি যে আমি L&T-তে ইনভেস্ট করবো, তাহলে সেটা কত? আমি জাস্ট একটা কতগুলো ফিগার দেবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলতে বলতে হঠাৎ করে খেয়াল হলো, যে কোনো একটা স্টকের নাম বলো, এমনি বিজনেসের নাম বলো। আলটপকা একটা নাম বলে দেখবো নাকি? যে কোনো, ধরো সব থেকে যেগুলো এখন পপুলার, এমআরএফ। ও এমআরএফ, হঠাৎ করে এমআরএফ পপুলার হলো কেন? মানে প্রচুর দাম। আমার একজন বন্ধু ঠাকুরদা শেয়ার ছিল, সে এখন কোটিপতি, সে এখন নতুন খুঁজে পেয়েছে। এই হচ্ছে আসল, সেই ঠাকুরদা কোটিপতি হয়েছেন কেন? ঠাকুরদাও জানতেন না যে তিনি কোটিপতি হবেন। 2 নাতি জানতে পেরেছে, এটা কিন্তু খুব সমস্যার কথা। এবার কিন্তু এমআরএফ বিক্রি করার চেষ্টা করবে। না, নাতির বাবাও জানতেন, সেগুলো রেখে দিয়েছিলেন। তাহলে নাতির বাবা হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। হ্যাঁ, মানে জেনারেশনের পর জেনারেশন জানে, তাই না? আচ্ছা, তাহলে এমআরএফ ব্যাপারটা কি? এমআরএফ তো কি বানায়? টায়ার বানায়। এবার 1,30,000 টাকা হচ্ছে এক একটা এমআরএফ এর স্টকের দাম। হ্যাঁ, 1,30,000। আচ্ছা, এটা এত বেশি কেন? আচ্ছা, এটা কেন বেশি, তার কারণ হচ্ছে এমআরএফ কি করেছে, কোনোদিন কোনো ডিভিডেন্ড দেয়নি। আচ্ছা, এমআরএফ কখনো কোনো স্প্লিট করেনি। আচ্ছা, এমআরএফ এর মতো থেকেছে। ও মনে করেছে মার্কেটে যা ইচ্ছে হয়ে যাক, তুমি যদি আমার স্টক কেনো, তাহলে তুমি স্টক বিক্রি করলে তবে প্রফিট করবে, আদারওয়াইজ তুমি কোনোভাবেই প্রফিট করতে পারবে না। এটা একটা ফিলসফিতে চলেছে। আচ্ছা, সেম ওই ওয়ারেন বাফের কোম্পানিটার, ওটা $6 লক্ষ দাম একটার। ওরা কোনো ডিভিডেন্ডও দেয় না, ওরা কোনো স্প্লিটও করে না, ওরা কোনো কিছু করে না, মার্কেট অ্যাকশনস করে না। আচ্ছা, মানে লোককে খোঁজ নিতে হবে কার কার দাদুর ব্রিটানিয়া বা এমআরএফ এর শেয়ার ছিল। ব্রিটানিয়ার নয়, পরে একটা গল্প বলবো। ব্রিটানিয়া নিয়ে মজার গল্প আছে, এটা আমরা অন্য একটা এপিসোড। ব্রিটানিয়া তো দারুণ মজার গল্প সমস্ত। ব্রিটানিয়া জানতে হলে দেখতে থাকুন আমাদের চ্যানেল। এবং হ্যাঁ, ইনফ্যাক্ট ব্রিটানিয়া আজকে যা দাম, হ্যাঁ, তার কিন্তু 50% ডিসকাউন্টে এখনো পাওয়া যায়। পরে বলবো সেগুলো। 50% ডিসকাউন্ট এখনো পাওয়া যায়? তাহলে তো আপনাদের দেখতেই হবে। যাই হোক, আমরা যে প্রশ্নটা থেকে বেরিয়ে গেছিলাম মল্লাদা, আমি আবার আসছি যে এই যে তুমি এত লক্ষ কোটি টাকার শোনালে, একটা শেয়ারের দাম বললে 1,30,000 টাকা। এবার তুমি বলো আমি কত টাকা থেকে শুরু করতে পারি, আমার পকেটে কত টাকা থাকতে হবে? তুমি ইনভেস্টার হতে চাও? আমি ইনভেস্টার হতে চাই। তুমি ইনভেস্টার যদি হতে চাও, তুমি কি তোমার মতো করে জার্নি শুরু করতে চাও, না তুমি কারো এক্সপিরিয়েন্সটাকে ইউটিলাইজ করে সেখানে ঢুকতে চাও? না, আমি আমার মতন করে জার্নি শুরু করতে চাই। মানে তুমি
যে কোনো একটা যা ইচ্ছে নিজের মতো আমি জানি না তো আমি কোথায় ইনভেস্ট করবো তো আমি জানিই না। প্রথমত এখানে আমি বুঝলাম যে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে শুরুতেই ট্রেডার হলে চলবে না। আমি এতক্ষণ অবধি যা যা শিখেছি সেটাই আমি সাম আপ করছি, তো আমি ইনভেস্ট করব। এবার ইনভেস্ট করার জন্য আমি জানি না কোথায় ইনভেস্ট করবো এখনো, সে প্রসঙ্গে আমরা পরে আসছি। তোমার কি মনে হয় যে আমি কত টাকা দিয়ে শুরু করতে পারি? আবার সেই কত টাকা দিয়ে শুরু করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোথায় পৌঁছতে চাও। তুমি কি কোটিপতি হতে চাও, না 100 কোটিপতি হতে চাও, না তুমি কোটিপতি বা 100 কোটি নিয়ে ভাবছো না, তুমি হয়তো বলতে চাও যে না আমি না আর 15 বছর কাজ করবো, এরপর আমি রিটায়ার করতে চাই। আচ্ছা, মানে আগে গোল সেট করতে হবে। না ধরো, মানে আমি কেন বলছি, কারণ ধরো আমি নতুন 3-4 বছর কাজকর্ম শুরু করেছি, আমি 2-3টে ইউটিউব চ্যানেল চালাই, এবার সেখান থেকে আমার যে ইনকামটা আসছে এবার সেটাকে আমি ওই এখন খুব এটা তো ফ্যাশন বলতে পারো, সব বন্ধু বান্ধবরা বলে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখিস, ফিক্সড ডিপোজিটে টাকা রাখিস, তুই কি দাদুর বয়সী নাকি, তুই এখনকার ছেলে, তুই ইনভেস্ট কর। এবার আমি আগে গোল সেট করব না ওদের কথা শুনে আগে আমি ওই টাকাটা নিয়ে ইনভেস্ট করে দেবো? এবার খুব ভালো প্রশ্ন, কিন্তু প্রশ্নটাকে আমি আবার একটু টুইস্ট করে নিই আমার মতো, কেন ওই আর কি আমরা তো 30 বছর ধরে শিখেছি, তো কিছুতেই সোজা জিনিসটা শিখিয়ে দিতে ইচ্ছে করছে না। প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট মানেটা কি? আমার টাকা সেভিংস ব্যাংক বা ফিক্সড ডিপোজিটে থাকলে খাটে না, আমি প্রচণ্ড খাটি, মানে তুমি তো প্রচণ্ড খাটো, তো টাকাটা কেন খাটে না? টাকাটাকে তো খাটানো উচিত, ওকে তো 24 ঘন্টা কাজ করা উচিত, 365 দিন কাজ করবে, ওর ঘাম ঝরবে, ও খেটেই যাবে। তোমাকে ওইভাবে খাটাতে হবে টাকাটা, তাই তো তুমি করতে চাইছো, তবেই তো 6 প্যাক ফিগার আসবে, তবেই টাকা 6 প্যাক আসবে। এবার লোকে রিটার্নসের কথা বলে, সেখান থেকে মানে রিটার্ন মানে হচ্ছে টাকাটা আমি যখন ইনভেস্ট করছি। এবার ইনভেস্টমেন্ট আর ট্রেডিংয়ের আমার মনে হয় আরেকটা জিনিস তোমাদের বোঝানো দরকার, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করে লোকে অ্যাসেটে। অ্যাসেটটা কি? টাকা কি অ্যাসেট? না। কেন না? টাকা অ্যাসেট বলতে মানে আমরা যেটা সাধারণভাবে জেনে এসেছি যে টাকা ওইভাবে অ্যাসেট তো আমরা কোনোদিন জেনে আসিনি। আচ্ছা, মানে আমরা কোনো ফিজিক্যাল জিনিসকেই অ্যাসেট হিসেবে জেনে এসেছি, মানে যেমন ধরো রিয়েল এস্টেট, গোল্ড। হ্যাঁ, রিয়েল এস্টেট, একদম ঠিক। অ্যাসেট হচ্ছে যার নিজের ভ্যালু নিজে বাড়াতে পারে। অ্যাসেট হচ্ছে সূর্য। আচ্ছা, হ্যাঁ, যেটা নিজে নিজে বাড়ে না, উল্টে কমে, মানে টাকার ভ্যালু কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমার 100 টাকা নিয়ে আজকে যা দাম, ঠাকুরদার সময়ের 100 টাকার কিন্তু অনেক অনেক বেশি দাম ছিল। এই জন্যই কিন্তু অ্যাসেটের দাম বাড়ে, টাকার দাম পড়ে বলে অ্যাসেটের দাম বাড়ে। আচ্ছা, হ্যাঁ, একই জিনিস আমি বেশি দামে কিনি, তার কারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু অ্যাসেট আছে সেগুলো টাকার যে দাম পড়ে যাচ্ছে তার থেকেও বেশি জোরে বাড়ে। যেমন গোল্ডকে আমরা বলি মোটামুটি যে গোল্ড হচ্ছে টাকার দাম যতটা কমে গোল্ড সেটাকে কভার করতে যায়। যদিও কিছু বা কয়েক বছর বা বেশ কিছু দশক আমি দেখতে পাচ্ছি গোল্ড অনেক বেশি বাড়ছে। তো গোল্ড ইজ অ্যান অ্যাসেট। সিমিলারলি সব বিজনেস কিন্তু অ্যাসেট হয়ে ওঠে না। তার এক্সাম্পল হচ্ছে, তুমি সেন্সেক্স শুনেছো? সেন্সেক্স নিফটি। হ্যাঁ, সেন্সেক্স নিফটি হচ্ছে কতগুলো বিজনেসের সমষ্টি। আমি ইচ্ছে করলে কিন্তু ওই সমষ্টিটাও কিনতে পারি। আচ্ছা, ওকে। আই থিঙ্ক প্রথম ইনভেস্টারদের যারা মার্কেটে আসছে তাদের জন্য সেন্সেক্স বা নিফটির ইন্ডেক্স কেনা অনেক বেটার। আচ্ছা, মানে যেগুলো অনেক বেশি স্টেবল। এবার সেন্সেক্সে দেখা যাচ্ছে সব, ধরা যাক 78 বা 80-তে যখন সেন্সেক্স তৈরি হয়েছিল 30টা কোম্পানির, যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলো আজকে আর নেই, কিন্তু সেখানে কোম্পানিগুলো সরে যাচ্ছে, আবার নতুন কোম্পানি ঢুকছে। আমি যদি ইন্ডেক্স কিনতে যাই ওই জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকবে, আমাকে করতে হবে না কিছু। আচ্ছা, তাহলে আমি একটা এক্সপিরিয়েন্স পেতে শুরু করলাম জিনিসটা দিয়ে। তো এবার ইন্ডেক্সও অনেক রকমের হয়, কখনো সেন্সেক্স হতে পারে, মিড ক্যাপ হতে পারে, স্মল, বিভিন্ন রকমের ইন্ডেক্সেস তৈরি হয়। আমার মনে হয় যারা শুরুর ইনভেস্টার্স তাদের ইন্ডেক্সে ঢুকে আগে দেখে নেওয়া উচিত যে জিনিসটা বাড়ে কম। কেন এই যে সাধারণভাবেই বাড়া কমাটা কিন্তু অনেক সময় বেশ ভয়ের ব্যাপার আর কি। মানে যখন বাড়ছে, এখন তো ওই গত কোভিডের পর থেকে শুধু বেড়ে চলেছে, লোকে খুব আনন্দ পাচ্ছে। কিন্তু 2008-এ আমরা পড়তে দেখেছি, ইনফ্যাক্ট আমি 4খানা বিয়ার মার্কেট দেখেছি। 92-তে হর্ষদ মেহতার পরে, 2000 কেতন পারেকের পরে, 2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে, 2020 খুব শর্ট ছিল কোভিডে। তো 4খানা আমি বেয়ার মার্কেট দেখেছি। তখন লোকে কেঁদে ফেলে। হ্যাঁ, স্বাভাবিক।
উপড়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, তো শেষটাতে যা হয় আমি যদি কন্টিনিউ করতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্য আমার মানে উঠতিটা না দেখে আমাকে প্রথমে আগে সেফটি নেট তৈরি করবে। মানে ট্রাপিজের খেলা হয় না, খেলা ওরা সার্কাস দেখায় না, ওই তলায় একটা সেফটি নেট খুব ইম্পর্টেন্ট। তো এক্সপিরিয়েন্সটা ওইভাবে হওয়া উচিত। তাহলে তুমি ধরো আমি আবার সেই একই প্রশ্নে ফিরে যাচ্ছি যে আমার ধরো গোল হচ্ছে যে মানে আমি আজ থেকে 15 বছর পর কি 20 বছর পর আমি ধরো যে কাজটা করছি আমার তো সরকারি চাকরি নয় অ্যাজ সাচ, আমি পরবর্তীতে গিয়ে পেনশন পাবো না। আমি ধরো একজন আর্টিস্ট, আমি গলা বিক্রি করে খাই, ঠিক। তো আমার গলা যতদিন আছে ততদিন আমি আছি। এবার একটা বয়সের সাথে সাথে সেটাও ডিটোরিয়েট করতে থাকবে। এবার সেখানে গিয়ে আমি কাজটা করতে পারবো না। তখন তুমি আমাকে বলো যে আমি যদি আজ থেকে ধরো আমার এখন বয়স হচ্ছে 28, আমি চাইছি যে আমার যখন 50 বছর বয়স হবে ততদিন অবধি আমি কাজ করব, তারপর আমি আর কাজ করতে চাই না। আমি কত টাকা দিয়ে নিজের জার্নি শুরু করব এবং ইনভেস্টমেন্টটা কিভাবে করব? খুব ভালো সোজা হিসেব। তুমি কত টাকা রোজগার করো বার করো, তার থেকে কত টাকা খরচা করছো সেটা বার করো, তার মানে তোমার বাকিটা সেভিংস। এই সেভিংসের কিছু পোর্শন তোমাকে রাখতে হবে এমনভাবে যাতে করে হঠাৎ কোনো রিকোয়ারমেন্ট হলে তুমি সেখান থেকে সেই টাকাটা বার করতে পারো। এবং বাকিটা তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং ইনভেস্টমেন্ট মানে কিন্তু শুধু স্টকে ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্টমেন্টে মানে স্টকের থেকেও বড় মার্কেট হচ্ছে বন্ডস, সেখানে থাকতে হবে, গোল্ডে রাখতে হবে, রিয়েল এস্টেটসে রাখতে হবে, ভাগ করে রাখতে হবে, কেন কোনটা কোন সময় চলে কেউ জানে না। আচ্ছা, এটাকে বলি আমরা অ্যাসেট অ্যালোকেশন, অ্যাসেট অ্যালোকেট করে রাখতে হবে। আচ্ছা, এবং এই ইনকামটা আশা করি তোমার প্রত্যেক বছর বাড়তে বাড়তে যাবে, তার মানে তোমার সেভিংসও বাড়তে বাড়তে যাবে, তারপর তোমার ইনভেস্টমেন্টও বাড়তে বাড়তে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে আমি যত টাকা 500 টাকা দিয়েও শুরু করতে পারো, 1000 টাকা দিয়েও শুরু করতে পারো। আচ্ছা, কিন্তু তোমার ডিসিপ্লিন ভাবে করে যেতে হবে এবং প্রত্যেক বছর তোমাকে ওটা আস্তে আস্তে বাড়িয়ে যেতে হবে। আচ্ছা, মানে প্রত্যেক মাসে মাসে আমি ইনভেস্ট করবো এবং তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি বললে যে তোমাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে হবে, তোমাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হবে, এই জিনিসটা আমি জানবো কি করে? আমি তো একদম নভিস, তো আমি জানবো কিভাবে যে কোথায় কত টাকা আমাকে ইনভেস্ট করতে হবে? এইটা তোমার প্রথমেই অবভিয়াসলি তুমি জানতে পারবে। এগুলোর জন্য কি আমরা একটা সিরিজ তৈরি করব? সিরিজ তৈরি করতেই পারি। অ্যাসেট অ্যালোকেশন তো বিশাল, রিস্ক ম্যানেজমেন্ট আর অ্যাসেট অ্যালোকেশন তো বিশাল একটা এরিয়া। ইনফ্যাক্ট এর উপর পিএইচডি পাওয়া সমস্ত, মানে পিএইচডি বলছি আমি, নোবেল প্রাইজ পাওয়া সমস্ত থিওরি আছে। আচ্ছা, হ্যাঁ, যেগুলো আমরা ইউজ করি সমানে, তো সেগুলো নিয়ে আমরা একটা করতে পারি। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা এতক্ষণ এই মার্কেটটার তোমার ভালো দিকগুলো নিয়ে জানলাম। একটা জিনিস বলো যে আমি আসার আগে আমার ভালো খারাপ দুটো দিকই জেনে রাখা উচিত, জেনে তারপর আমি মার্কেটে আসবো। তুমি আমাকে বলো যে এটা রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে? আমি যে বললাম 90% লোক যারা ট্রেডার তারা পয়সা লস করে। আচ্ছা, না আমি ইনভেস্টমেন্টেই বলছি, আমি ইনভেস্টমেন্ট করছি তোমার কথা শুনে। এবার তুমি আমাকে বলো যে আমার এখানে রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে? ওই অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়ার মতো। আমি যদি মনে করি যে আমি আজকে যা জেনেছি সেটাই ফাইনাল জানা, ইনফ্যাক্ট আমি আমার ক্ষেত্রে বলছি, কালকে আর আমায় নতুন করে জানার দরকার নেই, তাহলে এটা মেজর রিস্ক আমার জন্যে। এটা ভীষণ ডাইনামিক মার্কেট। আচ্ছা, 2 হচ্ছে আমি যদি ওঠা পড়া দুটোই না দেখে থাকি জীবনে, তাহলে এটা বিরাট বড় রিস্ক। তার কারণ মার্কেট যেমন উঠবে তোমাকে ওঠাবে, তেমনি নামাবেও। তো দুটোর মধ্যে দিয়ে তোমাকে অবিচল থাকতে হবে, তুমি যদি জানো কোথায় পৌঁছাচ্ছ। 3 নম্বর হচ্ছে তুমি যে বিজনেসগুলো ইনভেস্ট করছো, সেই বিজনেসগুলো, মানে আমি ধরছি তুমি ইন্ডেক্সে করছো না, ইন্ডেক্স না করে তুমি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছো, ইনভেস্ট করছো, তোমাকে বিজনেসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। আর 4, ধরা যাক মার্কেটে বহু রকমের খবর, এই অমুক আপনি নিয়ে নিন, হট টিপ বলি আমরা, সেটা একটু অ্যাভয়েড করতে পারলে তবেই তুমি বাঁচতে পারবে, না হলে কিন্তু মোটামুটি তুমি টাকা লুজ করেই আসবে মার্কেট। আচ্ছা, আচ্ছা, তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে তুমি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করার কথা বললে, এই কোম্পানিগুলো যেমন ধরো একটা কোম্পানি হচ্ছে এখন শীতকাল, আমি যেটা পড়ে আছি সেটাও কেনা হচ্ছে প্যান্টালুন্স থেকে। তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই কোম্পানিটার সম্বন্ধে আমি জানবো কীভাবে? এটা নিয়েও কি আমরা একটা শো করতে পারি? হ্যাঁ, দারুণ শো হয় এটা নিয়ে। মানে তো প্যান্টালুন্সের কথা বলছো তুমি? হ্যাঁ, প্যান্টালুন্স বলছি। ইনফ্যাক্ট প্যান্টালুন্সের প্রথম দোকান তো আমার চোখের সামনে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরের শোটা প্যান্টালুন্স নিয়েই করি, যে কোম্পানিটা আমি ইনভেস্ট করতে পারি কি পারি না, বা হ্যাঁ নিশ্চয়ই।
এখান থেকে আমরা কি কি শিখবো এটা নিয়ে একটা একদম আমরা সাংঘাতিক শেখা আছে। মানে কেউ যদি ইনভেস্টর হতে চায় এই ধরনের কেস স্টাডিজ তো তার জানা উচিত। তো কেস স্টাডি আমি কি করে একটা কোম্পানিকে বুঝবো, কি করে জানবো, কি আছে, কেন যাব, নিশ্চয়ই করতে পারি। আচ্ছা, এবার তুমি আমাকে একটু লোভ দেখাও, সেটা হচ্ছে আমি শেয়ার মার্কেট থেকে কত টাকা প্রফিট ড্র করতে পারি। এইটাই মজার। প্রথম কথা হচ্ছে লোভ আর ভয়, এই দুটো যে ত্যাগ করতে পেরেছে শেয়ার মার্কেটসে বা স্টক মার্কেটসে, আমরা শেয়ার মার্কেট বলি না, স্টক মার্কেটস বলি, ইকুইটি মার্কেটস বলি। এবং শুধু ইকুইটি মার্কেট কেন, আমি আবার বলছি ইকুইটি মার্কেটের বাইরে আরও মার্কেটস আছে, কেউ খবরই রাখে না, ডেট মার্কেটস আছে, কমোডিটি মার্কেট আছে, রিয়েল এস্টেট ইনফ্যাক্ট এইভাবে কেনাবেচা করা যায়। হ্যাঁ, মানে আমাকে কিন্তু ফিজিক্যাল রিয়েল এস্টেট কিনতে হয় না আজকাল, আমি রিটস দিয়ে ঢুকি, গোল্ডও তো তাই, আমি ইনভেটস দিয়ে ঢুকি, আমি গোল্ড নিয়ে ঢুকি। ইনফ্যাক্ট আমার প্রচুর লেখা, আমি গোল্ড নিয়ে আমার গত মাসেই একটা লেখা বেরিয়েছে টেলিগ্রাফে, সেগুলো লিঙ্ক আমরা বরঞ্চ ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, মানে যারা পড়তে চান তারা সেখান থেকে পড়তে পারেন এবং অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তবু আমি বলতে চাইছি যে ধরো আমি যখন ব্যাংকে টাকা রাখছি, আমাকে ব্যাংক দিচ্ছে কত পার্সেন্ট, হয়তো ইয়ারলি 4% কি 5% দিচ্ছে। আমি যদি না ব্যাংক তোমাকে ইয়ারলি 4-5% দিচ্ছে না, ব্যাংক তোমাকে দিচ্ছে ধরো 4%, তারপরে একজন ভদ্রমহিলা আছেন তিনি আবার 30% কেটে নেন। ও হ্যাঁ, ওটা ভুলে গেছো। তার মানে তোমার ধরো 4% পেয়েছো, তার থেকে তুমি 30% বিয়োগ করো, তার মানে 1 টাকা 20 কমে গেল, 2 টাকা 80, আর ইনফ্লেশন তো 6%। আচ্ছা না, এবার আমি যদি এই সেম টাকাটাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, ট্রেড না, ইনভেস্ট করি, তাহলে আমি সেখান থেকে কত পার্সেন্ট পেতে পারি ইয়ারলি? না, ইয়ারলি তুমি যদি পেতে চাও তুমি কোনো বছর মাইনাসও পেতে পারো। হ্যাঁ, এমন কি করে? স্টক মার্কেট তো প্রত্যেক বছর ওঠে এমন নয়, বা প্রত্যেক স্টকস প্রত্যেক বছর উঠবে তাও তো নয়। ধরো আমি ইন্ডেক্সে ইনভেস্ট করছি, ইন্ডেক্স খুব ভালো করেছে, ইন্ডেক্স গত কয়েক বছর বেশ ভালো করেছে। তুমি চলে যাও 2009-08, কমে গেছে। তোমাকে ইনভেস্টমেন্ট যখন করতে হবে, আমি তোমাকে আবার বলেছি 5 বছরের কমে কোনো ইনভেস্টমেন্ট হয় না। 5 বছর যদি ইনভেস্টার হতে চাও, ইনভেস্টার মানে যে লং টার্ম ইনভেস্টমেন্ট করে, যা সময় দেয় মার্কেটকে। মানে ট্রেডার আর ইনভেস্টারের মধ্যে একটা খুব সুন্দর ইংরেজি টার্ম আমরা বলি, আমি চেষ্টা করছি বাংলায় ওটা বলতে। ট্রেডাররা মার্কেটকে টাইম করার চেষ্টা করে, মানে কোন সময় ঢুকবো, কোন সময় বেরোবো, প্রচুর খাটাখাটি করতে থাকে। আর ইনভেস্টাররা মার্কেটকে টাইম দেয়। আচ্ছা, আই থিঙ্ক এটা আরও বেটার এক্সপ্লেনেশন একটা। আচ্ছা, আজকাল আমি শুনছি প্রচুর বন্ধুদের মুখে যে লং টার্মে ইনভেস্ট করতে হলে এসআইপি কর। এসআইপি কি জিনিস? এসআইপি একটা প্রসেস, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রত্যেক মাসে মাসে তুমি যেমন সেভ করছো, সেই সেভিংয়ের একটা পোর্শন তুমি ইনভেস্ট করতে থাকো। এসআইপি তৈরি করেছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, মানে এসআইপির প্রসেসটা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোই নিয়ে এসছে। কোনো একটা মিউচুয়াল ফান্ডে রেগুলার মাসে মাসে ইনভেস্ট করতে থাকো। আচ্ছা, সেখান থেকে আমি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারি? আবার তুমি পার্সেন্টে চলে যাচ্ছ, তুমি বলো না, তোমার কত পার্সেন্ট ইচ্ছে, তোমার ইচ্ছে কত? ধরো ব্যাংক আমাকে দিচ্ছে 4%, আমি যদি এখান থেকে 10%-এর বেশি পেতে পারি, সেটা পরে, এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, সেটা তো 10-এই খুশি, 10-12-তেই খুশি। মানে তোমার এত কম খুশি কেন তোমার? না, দেখো আমি তো ইন্ডেক্সে ইনভেস্ট করছি। খুব ইন্টারেস্টিং হচ্ছে ইন্ডেক্স 1978 থেকে আজ পর্যন্ত 15%, মানে 15% রিটার্ন দিয়েছে ইয়ার টু ইয়ার। ইন্ডেক্স 78 থেকে আজ পর্যন্ত তুমি যদি হিসেব করো তাহলে দেখবে অ্যারাউন্ড 15% রিটার্ন দিয়েছে। তুমি সেটা এক্সপেক্ট করতে পারো, নাও করতে পারো, একটু কমও করতে পারো। এটা আমাদের একটা ছোট্ট থিওরি আছে। থিওরিটা হচ্ছে, আমি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করি, তার মানে আমি মার্কেটে ইনভেস্ট করছি, মানে আমি আমার দেশের মার্কেটে ইনভেস্ট করছি। আমার দেশ কীভাবে বাড়ছে? দুটোভাবে বাড়ছে। একটা হচ্ছে জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর একটা হচ্ছে ইনফ্লেশন, যেটা হচ্ছে টাকার দাম কমে যাচ্ছে। এই দুটোকে যোগ করো। এখন জিডিপি কত বাড়ছে? অ্যারাউন্ড 6-7%, আর ইনফ্লেশন অ্যারাউন্ড 6-7%। তার মানে দুটোকে অ্যাড করো, অ্যারাউন্ড 13-14%। মার্কেট না 13-14% বাড়বে। আচ্ছা, তার মানে আচ্ছা, ঠিক আছে, কিন্তু কোনো বছর কমও হতে পারে, কোনো বছর বেশিও হতে পারে। করা যাবে না, অ্যাভারেজ আউট, ধৈর্য রাখতে হবে। আর আরেকটা মজা হচ্ছে এসআইপিতে, সবাই ধারণা এসআইপিতে আমি যখন ইনভেস্ট করব তখন যেন মার্কেটটা বাড়তে থাকে। আসলে উল্টো, এসআইপিতে আমি যখন ইনভেস্ট করবো অ্যাকচুয়ালি মার্কেটটা পড়লে আমার ভালো হয়, যদিও হয় না। আমি চাই মার্কেটটা পড়তে থাক, তাহলে আমি নাম্বার অফ ইউনিটস বেশি পাবো। হ্যাঁ,
তাই না? হ্যাঁ, আমি যখন বার করব তখন আমার টাকার, এইভাবে তো কখনো ভেবে দেখি কেউ ভাবেই না, কি মুশকিল, এটা ভাবানোই হচ্ছে না। এটা নিয়েও আমরা একটা এপিসোড পরে করতে পারি। কিন্তু আজকে এটা নিয়ে আমার একটা লেখা আছে 2012 অবশ্য, সেই 12 ডেটা দিয়ে, মানে ওটা বোধহয় ফ্রি প্রেস জার্নালে বেরিয়েছিল। এটা নিয়ে তাহলে আমরা কারেন্ট ডেটা জোগাড় করে কারেন্ট ডেটা আছে নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, তোমার কাছে তো থাকবে অবশ্যই, আমার কাছে সব ডেটা আছে। এবার আমরা একটা জাস্ট তুমি আমাদের সাম আপ করে দাও তাহলে, যে ইনভেস্টমেন্ট শুরু করবে, ধরো আমি করব, তো তুমি আমাকে এতক্ষণ ধরে যেগুলো বললে জাস্ট আমাকে একটু সাম আপ করে দাও, যেটা আমি মাথায় রাখতে পারবো। এক হচ্ছে প্রথম নিজের গোল তৈরি করো, কেন ইনভেস্টমেন্ট করছি। গোলটা মাল্টিপল গোলস হতে পারে, 1, 2, 3, 4 গোলস। তুমি ডিসাইড করো তুমি কত টাকা রোজগার করছো, কত টাকা খরচা করছো, তোমার সেভিংস কত, তার থেকে তুমি কত ইনভেস্টমেন্ট করতে পারবে। প্রত্যেকটা গোল অনুযায়ী তোমার এই ইনভেস্টমেন্ট মানে সেভিংসের যে পোর্শন তুমি ইনভেস্ট করতে পারছো, সেইগুলোকে রেগুলার মাসে মাসে করতে থাকো ইনভেস্টমেন্ট, এবং প্রত্যেক বছর রিভিউ করো তোমার ইনকাম বাড়ছে, তোমার এক্সপেন্স কত বাড়ছে, যদি এক্সট্রা টাকা থাকে সেটাকে আবার ইনভেস্টমেন্টে দাও, পুরোটা রোল করাতে থাকো। আর দরকার না পড়লে এবং সেই বিজনেসটা খারাপ না করলে টাকা বের করো না, তাহলে কিন্তু তুমি ট্যাক্সের আওতায় পড়বে। মজা হচ্ছে যতক্ষণ টাকা না বার করবে ততক্ষণ ট্যাক্স দিতে হয় না কিন্তু। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার আমরা ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। টপিকটা আলাদা, কিন্তু মানুষ দুটো একই থাকবে, মল্লার মজুমদার এবং আমি অর্ণব। থ্যাংক ইউ।